আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুঁশিয়ারি মার্কিন সিনেটরের। আমেরিকা ও ইসরায়েলে হামলার হুমকি ইরানের। নয়া যুদ্ধ কি হবে? ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল ঠেকাতে মরিয়া ইউরোপ। দরকারে নামবে যুদ্ধে। পশ্চিমারা কি এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়বে? আকাশে দেখা মিলতে যাচ্ছে দুটি সূর্যের। ঘটতে পারে দুটি তারার ভয়াবহ সংঘর্ষ। কবে ঘটতে পারে সেই বিস্ফোরণ, কি বলছেন বিশ্লেষকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারে আমেরিকা ও ট্রাম্প প্রশাসন, এমন বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরই মধ্যে ইরানের চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ এনেছে খামেনি প্রশাসন। ইরানের সাথে আবারও কি সংঘাতে জড়াবে আমেরিকা ও ইসরায়েল? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল সহ অপরাপর শত্রুদের বিরুদ্ধে ইরানের নতুন সতর্কবার্তায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। নতুন এই বার্তায় ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এবার আর হামলার পর প্রতিক্রিয়া জানানোতে সীমাবদ্ধ থাকবে না তারা। প্রয়োজনে শত্রুদের বিরুদ্ধে আগাম আঘাত হানতেও দ্বিধা করবে না। ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক কঠোর বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা কেবল সামরিক হুঁশিয়ারি নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি সামান্যতম হুমকিও বরদাস্ত করা হবে না। কেউ এমন কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে দাঁত ভাঙা ও দৃষ্টান্তমূলক। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু আক্রমণের পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে আটকে থাকতে চায় না। সম্ভাব্য বা দৃশ্যমান হুমকির আভাস পেলেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছে। এটি নীতিগত পর্যায়ে বড় ধরনের বদল। এই ঘোষণার সময়টিও বিশেষভাবে তাৎপর্যময়। এর মাত্র 2 দিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দেশটির আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাই করতে বড় আকারের সামরিক মহড়া চালায়। ফলে অনেকের ধারণা, এই সতর্কবার্তা নিছক কূটনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে বাস্তবভিত্তিক সামরিক প্রস্তুতি। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। নিজেদের মূল লক্ষ্য হিসেবে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কথা জানাচ্ছে তারা। কাউন্সিলের ভাষায় এই বিষয়গুলো তাদের জন্য রেড লাইন, যা কোনো অবস্থাতেই লঙ্ঘন করা চলবে না। যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের জবাব দেয়া হবে একই মাত্রার শক্তি প্রয়োগের মাধ্যমে। এ অবস্থানকে আরও জোরালো করেছে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইম, যেখানে আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে পরিষ্কার হয়, এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত বার্তা। এই বিবৃতির পরপরই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুপক্ষকে আরও কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, শত্রুদের হুমকি বা উস্কানিমূলক বক্তব্য বাড়লে ইরান তা সরাসরি হুমকি হিসেবে নেবে। তিনি কঠোর সতর্কতা জানিয়ে বলেন, যে কেউ আক্রমণের চেষ্টা করলে তার হাত কেটে নেওয়া হবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এই উত্তেজনা বাড়ার জন্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও তৎপরতা দায়ী। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে চলমান বিক্ষোভের সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। শুধু তাই নয়, এই উত্তেজনার মাঝেই ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আয়াতুল্লাহদের বলছি, আপনাদের বুঝতে হবে, আপনারা যদি রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ট্রাম্প আপনাদের হত্যা করবেন। গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে একটি ভুল হিসাব কিংবা অতিরিক্ত কড়া বক্তব্য ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে। প্রশ্ন এখন একটাই, উভয় পক্ষে এসব বক্তব্য ও হুঁশিয়ারি কি কেবল কৌশলগত চাপ সৃষ্টির চেষ্টা, নাকি সত্যিই আগাম সংঘাতের ইঙ্গিত? হিজল জোবায়ের, বাংলা ভিশন।
এদিকে আমেরিকার হাত থেকে গ্রিনল্যান্ড দখল ঠেকাতে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দ্বন্দ্ব সংঘাত এমনকি যুদ্ধেও জড়াতে প্রস্তুত ইউরোপ। এর মধ্যে ডেনমার্কের এই ভূখণ্ডটির পরিস্থিতি ভেনেজুয়েলার মতো হতে পারে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে গ্রিনল্যান্ডের দখল ঠেকাতে রক্তপাত ও সংঘাতে যেতেও প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। শেষ পর্যন্ত কি ইরাক ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশে এতদিনের মার্কিন আগ্রাসনের সাথে ইউরোপের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এবার আমেরিকা ও পশ্চিমা জোটের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের সুর। দীর্ঘ সময়ের বন্ধুত্ব ভেঙে রীতিমতো যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আর এই সংঘাতের কারণ আমেরিকার গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর এই হুমকি আর হুঁশিয়ারি বেড়েছে কয়েক গুণ। একই সাথে বেড়েছে ইউরোপের সাথে আমেরিকার যুদ্ধ সংঘাতের শঙ্কা। যে ইউরোপ একসময় আমেরিকার ন্যাটো জোট গড়ে ইরাক আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়ায় মার্কিন স্বার্থে ও তাদের আগ্রাসনের সঙ্গী ছিল, সেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলেই এখন প্রায় উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প। আর এতে দীর্ঘদিনের বন্ধুত্বকে দুশ্মন বানাতে দুইবার ভাবেননি তিনি। তবে খুব সহজে গ্রিনল্যান্ড বিশ্ব মোড়লের হাতে দিচ্ছে না ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো। এর মধ্যে ডেনমার্ককে সমর্থন দিয়ে এগিয়ে এসেছে জার্মানি, ফিনল্যান্ড ও ফ্রান্স। বুধবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে দখল ঠেকানো হবে। একমাত্র ভূখণ্ডটির জনগণই এটির মালিক। কেউ আন্তর্জাতিক আইন ভঙ্গের চেষ্টা করলে তা ইউরোপীয় ইউনিয়ন মেনে নেবে না। গ্রিনল্যান্ড সম্পর্কে আমি স্পষ্টভাবে বলতে চাই, কেবলমাত্র ভূখণ্ডটির জনগণই এটির মালিক। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ভূখণ্ডটিকে পূর্ণ সমর্থন দিচ্ছে। যাই ঘটে যাক, কাউকে এটার দখল নিতে দেব না আমরা। ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড আর ডেনমার্ক ন্যাটো সদস্য উল্লেখ করে জার্মান কূটনৈতিক বলেন, এভাবে চলতে থাকলে ইউরোপীয় দেশগুলো তাদের শক্তির জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে না। সাফ জানিয়ে দেন, দরকার হলে আমেরিকার সাথে দ্বন্দ্ব সংঘাত এমনকি যুদ্ধে জড়াতেও পিছপা হবে না ইউরোপ। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে তাহলে ইউরোপের বিশ্বাস ভেঙে যাবে। যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে জড়াবে ন্যাটো দেশগুলো। পরিস্থিতি এতটাই জটিল হবে যে যুক্তরাষ্ট্রের শক্তির ওপর আর নির্ভর করবে না ইউরোপ। তারা আলাদাভাবে ভাবতে শুরু করবে। গ্রিনল্যান্ডের দখল ঠেকাতে ন্যাটো ও ইউরোপীয় সদস্যদের জরুরি বৈঠকের আহ্বান করেছে ভূখণ্ডটির মালিক ডেনমার্ক। এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও আগামী সপ্তাহে একটি বৈঠক করতে চায় দেশটি। ডেনমার্ক সতর্ক করে বলছে, ন্যাটোর মধ্যে ভাঙনের কারণ হতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চিন্তা ও আচরণে ন্যাটো দেশগুলোর বিশ্বাস হারাবে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিয়েছেন জার্মান কূটনৈতিক ও ন্যাটোর স্থায়ী প্রতিনিধি এডমুন্ড ডাকউইটস। এর আগে ইরাক আফগানিস্তান বা সিরিয়ায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোর সমর্থন পেলেও গ্রিনল্যান্ড বা ইউক্রেনের বিপক্ষে যেতে সমর্থন পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সীমায় রুশ পতাকাবাহী জাহাজ জব্দের পর ইউরোপের পাশাপাশি রাশিয়ার সাথে নতুন করে দূরত্ব তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের। জার্মান কূটনৈতিক বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের যে সম্ভাবনা ছিল সেটিও ভেস্তে দিয়েছেন। ইউরোপ ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির জন্য পুরো দায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিতে হবে জানান তিনি। দেখুন, ভেনেজুয়েলার চেয়ে খারাপ পরিস্থিতি ইউক্রেনের, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আগ্রাসী আচরণ করছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের সাথে আরও দূরত্ব তৈরি করবে এবং শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ভেস্তে যাবে। তাই গ্রিনল্যান্ড দখলের চিন্তা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসা উচিত। না হয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে যার জন্য পুরো দায়ী থাকবে যুক্তরাষ্ট্র। এমন জটিল ও ঘোলাটে পরিস্থিতি থেকে বের হতে ও মিত্র দেশগুলোর মাঝে যুদ্ধ সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বিচক্ষণ ও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। 5 কোটি ব্যারেল তেল ভেনেজুয়েলা থেকে নিয়ে বাজারে বিক্রি করবে যুক্তরাষ্ট্র। একই সাথে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল খাত আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে বলেও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী রুশ জাহাজ সহ 2টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। 5 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতারা যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারজাত করতে রাজি হয়েছেন, এমন ঘোষণাই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দিনই ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর অনির্দিষ্টকালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ট্রাম্প প্রশাসন।
প্রথম ধাপ হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার তেলবাহী দুটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন সেনারা, যার একটি রাশিয়ার পতাকাবাহী। মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড ইউকম জানিয়েছে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ম্যারিনেরা নামের রাশিয়ান জাহাজটি জব্দ করা হয়েছে, যার সার্বিক সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রতিরক্ষা দপ্তর। তবে ভেনেজুয়েলার তেলবাহী রাশিয়ান ট্যাঙ্কার জব্দ করতে যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। যুক্তরাষ্ট্রের অনুরোধের পর আমি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার এবং রয়্যাল নেভি মোতায়েনের অনুমোদন দিয়েছিলাম, যার মধ্যে ছিল আরএফএ শিপ টাইট ফোর্স, যারা অপারেশনটিকে সমর্থন করেছিল। এটি মার্কিন অভিযান হওয়ায় কোনো ব্রিটিশ কর্মী বোর্ডিংয়ে অংশ নেননি। ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিদেশি ক্রেতাদের জন্য এই তেলের বাজার উন্মুক্ত বলে ঘোষণা করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলা জ্বালানি সম্পর্কের জন্য উন্মুক্ত। এখানে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে এবং সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে। সেই সম্পদগুলিকে অবশ্যই জাতীয় উন্নয়নে ব্যবহার করা হবে। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্তের বিক্ষোভে ভেনেজুয়েলার বাসিন্দাদের সঙ্গে অংশ নিচ্ছেন কলম্বিয়ানরাও। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পর ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে আলোচনার প্রস্তাবও দিয়েছেন তিনি। এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডলসি রদ্রিগেজের সাথেও কথা বলেন পেট্রো। আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি। এর আগে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের সাথেও কথা হয়েছে। সংলাপের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব। আমাদের এখনো হোয়াইট হাউসে কথা বলতে হবে। ভেনেজুয়েলায় সমাজকে স্থিতিশীল করতে একটি ত্রিপক্ষীয় সংলাপে বসতে চাই, যেন কলম্বিয়ায় সহিংসতা ছড়িয়ে না পড়ে। পেট্রোর সাথে ফোনালাপের পর খুব শিগগিরই হোয়াইট হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার আটকের ঘটনায় কেবল উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হয়েছে রাশিয়া। যে মাদুরোকে একসময় ক্রেমলিন অটল মিত্র বলে পরিচয় দিত, তার এমন কঠিন সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীরবতা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। অনেকের প্রশ্ন, তাহলে কি ইউক্রেনের বিনিময়ে ভেনেজুয়েলা নিয়ে পুতিনের সাথে ট্রাম্পের গোপন চুক্তি হয়েছে? মির ফজলি রাব্বির ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় পতন ও আটকের ঘটনায় যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, তখন এক রহস্যময় ও অবিশ্বাস্য নীরবতা প্রদর্শন করছে রাশিয়া। যে মাদুরোকে একসময় ক্রেমলিন অটল মিত্র বলে পরিচয় দিত, তার এমন কঠিন সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিস্পৃহতা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। ভেনেজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সামরিক অভিযানের পর কেবল উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হয়েছে রাশিয়া। যে মাদুরোকে বাঁচাতে কিছুদিন আগেও পুতিন রণহুঙ্কার দিয়েছিলেন, সেই প্রিয় বন্ধুর শরীরে এখন কয়েদির পোশাক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্যই করেননি পুতিন। তবে কি দুই পরাশক্তির ভাগ বাটোয়ারার রাজনীতিতে বলি হলেন মাদুরো? সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন ট্রাম্প প্রশাসনের রাশিয়া ও ইউরোপ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ফিওনা হিল। তার বক্তব্য অনুযায়ী 2019 সালে যুক্তরাষ্ট্রকে একটি গোপন সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছিল রাশিয়া, যেখানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহারের বিনিময়ে ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছিল। হিলের মতে রাশিয়া চেয়েছিল যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় নিজের মতো করে কাজ করে, তাহলে ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডে ওয়াশিংটনও একই মনোভাব দেখাবে। এরপর রাশিয়াও ইঙ্গিত দিয়েছিল ইউক্রেনের প্রশ্নে ছাড় পেলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপে আপত্তি করবে না মস্কো। একই বিষয় উঠে এসেছে 8 জানুয়ারি প্রকাশিত DW এর এক প্রতিবেদনে, যেখানে বলা হয় ট্রাম্প প্রশাসনের সরাসরি সামরিক হস্তক্ষেপে রাশিয়ার এই রহস্যময় নীরবতা কোনো অসহায়ত্ব নয়, বরং একটি সুচিন্তিত কৌশল। রাশিয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হল ইউক্রেন ফ্রন্ট। ভেনেজুয়েলায় মাদুরোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো রাশিয়ার জন্য আত্মঘাতী হতে পারত। তাই পুতিন নিজের শক্তিকে ইউরোপীয় সীমানাতেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন।
রাশিয়া ভেনেজুয়েলার তেল খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়া হয়তো মনে করছে মাদুরোকে সরিয়ে ট্রাম্প যদি স্থিতিশীলতা আনেন তবে রাশিয়ার সে বিনিয়োগ বা অন্তত কিছু অংশ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা মাদুরোর অধীনে অনিশ্চিত ছিল। বিশ্লেষকদের মতে পুতিন হয়তো ট্রাম্পের সাথে একটি অলিখিত সমঝোতায় পৌঁছেছেন। ভেনেজুয়েলায় মার্কিন প্রভাব মেনে নেওয়ার বিনিময়ে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের কাছ থেকে বড় কোনো ছাড় পাওয়ার আশা করছেন পুতিন। পুতিন বুঝতে পেরেছেন যে লাতিন আমেরিকায় খবরদারি করার চেয়ে পূর্ব ইউরোপে রাশিয়ার নিজের প্রভাব বলয় রক্ষা করা এখন অনেক বেশি জরুরি। মাদুরোর পতন কেবল একজন নেতার বিদায় নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতির এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিফলন। যখন নিজের স্বার্থ বড় হয়ে দাঁড়ায় তখন দীর্ঘদিনের বন্ধুত্ব যে কতটা ঠুনকো হতে পারে, ক্রেমলিনের এই অবিশ্বাস্য নিস্তব্ধতা তারই প্রমাণ। এখন দেখার বিষয় ট্রাম্পের সঙ্গে কথিত গোপন সমঝোতা ইউক্রেন সীমান্তে রাশিয়ার জন্য কতটা ইতিবাচক ফল বয়ে আনে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রাশিয়ার জ্বালানি ক্রেতাদের উপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক সম্মতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের রপ্তানিকারকদের মধ্যে। এছাড়া ভারতের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএস-এর সদস্যপদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ভারতে নয়া মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের মাত্র ৩ দিন আগে এমন চাল দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, রাশিয়ার তেল ক্রেতা দেশের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হলে ৫০০% শুল্ক দিতে হবে। এ বিষয়ে আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশনে ভোট হবে বলেও জানিয়েছেন সিনেটর গ্রাহাম। এতে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলো বেকায়দায় পড়তে যাচ্ছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা কমেছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকরস্কি। ফ্রান্স, জার্মানি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে প্যারিসে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী ১২ জানুয়ারি থেকে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ শুরু করবেন সার্জিও কোর। উজবেকিস্তানে জন্ম নেওয়া সার্জিও ছোটবেলায় চলে যান মাল্টায়, পরে লেখাপড়ার জন্য যান যুক্তরাষ্ট্রে। শিক্ষাজীবন শেষে রিপাবলিকান পার্টির রাজনীতিতে সক্রিয় হন তিনি। ভারত পাকিস্তানের কঠিন শত্রুতা এবার ফুটে উঠেছে সিনেমার পর্দায়। বলিউডের সাম্প্রতিক স্পাই থ্রিলার ধুরন্ধর ভারতে বক্স অফিসের রেকর্ড গড়েছে। অন্যদিকে পাকিস্তানে তৈরি করেছে রাজনৈতিক ক্ষোভ, জনরোষ ও আইনি লড়াই। বিভিন্ন বাস্তব ঘটনাকে একতরফাভাবে দেখানো, পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দাঁড় করানো ও উগ্র জাতীয়তাবাদী ভাবনা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, সিনেমাটি নতুন করে উস্কে দিয়েছে দুই দেশের মধ্যকার পুরনো বৈরিতা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমান্ত, ধর্ম কিংবা ক্রিকেট নয়, একটি সিনেমাকে ঘিরে জ্বলে উঠেছে ভারত পাকিস্তান উত্তেজনা। বলিউডের স্পাই থ্রিলার ধুরন্ধর শুধুমাত্র ভারতীয় বক্স অফিস কাঁপায়নি, পাকিস্তানে তা পরিণত হয়েছে রাজনৈতিক ক্ষোভ, আইনি লড়াই আর জনরোষের উৎসে। পর্দার গল্প সরাসরি উস্কে দিয়েছে দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের পুরনো ক্ষত। প্রশ্ন উঠেছে, ধুরন্ধর কি আসলে দেশপ্রেমের সিনেমা, নাকি পাকিস্তানের বিরুদ্ধে চালানো আরেকটি ভারতীয় প্রোপাগান্ডা? রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে একজন ভারতীয় গোয়েন্দাকে। পাকিস্তানের করাচিতে ঢুকে অপরাধী চক্র ও সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙার মিশনে নামেন তিনি। সিনেমার কাহিনীতে জুড়ে দেওয়া হয়েছে ১৯৯৯ সালের বিমান ছিনতাই, ২০০১ সালের ভারতীয় সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলার মতো বাস্তব ঘটনা। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমাটি কয়েক সপ্তাহে আয় করে ১২ বিলিয়ন রুপির বেশি। অভিযোগ উঠেছে, উগ্র জাতীয়তাবাদ ও পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখালে সিনেমা নিশ্চিত হিট। এই ফর্মুলায় অনুসরণ করেছে ধুরন্ধর। এই সিনেমাটা একেবারেই আলাদা ধরনের। বেশিরভাগ সিনেমার ব্যাকগ্রাউন্ড থাকে ভারতে, কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে একজন র এজেন্টকে যে পাকিস্তানে ঢুকে সেখানে বসবাস করছে, নিজের পরিচয় লুকিয়ে রাখছে। করাচিকে ঘিরে তার পুরো জীবন, পুরো পরিস্থিতি সবকিছুই এই সেটআপের ভেতর দিয়ে দেখানো হয়েছে। এ কারণেই এত ভালো লেগেছে। আমি মনে করি সিনেমাটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। ধুরন্ধরে দেখানো ইতিহাসের নানা ঘটনা নিজেদের মতো একতরফাভাবে দেখিয়েছেন ভারতীয় পরিচালক, এমন অভিযোগ পাকিস্তানি জনসাধারণের। পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ হলেও ভিপিএন ও অবৈধভাবে ডাউনলোড করে মুভিটি দেখা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালানোই ধুরন্ধরের মূল উদ্দেশ্য, এমন দাবিও অনেকের। আমার হিসাব অনুযায়ী সিনেমায় যা দেখানো হয়েছে তার মাত্র ১০% বাস্তব, আর ৯০%ই বাস্তব না। যেমন রহমানকে রহমান ডাকাত বলা হয়েছে,
কিন্তু আমাদের লিয়ারির মানুষের কাছে সে এমন ছিল না। আমাদের কাছে সে ছিল একজন ত্রাণকর্তা, গরিব মানুষকে সাহায্য করত। নিজের ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে সে গরিবদের সহায়তা দিত। সিনেমায় আসলাম চৌধুরী নামে যে পাকিস্তানি পুলিশ কর্মকর্তাকে দেখানো হয়েছে তার চরিত্র পুরোপুরি ভুয়া। ধুরন্ধরের তুমুল সাফল্যের আড়ালে রয়েছে তীব্র বিতর্ক। ভারতে যারা সিনেমাটির সমালোচনা করেছেন তাদের অনেকেই অনলাইনে হুমকি ও আক্রমণের মুখে পড়েছেন। বিনোদনের মাধ্যম থেকে সিনেমা যেন পরিণত হয়েছে দেশপ্রেমের পরীক্ষায়। তবে জাতীয়তাবাদী নায়ক ছাড়াও সিনেমা ব্যবসা সফল হতে পারে বলে মন্তব্য অনেকের। যেসব সিনেমা দর্শকের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগায় সেগুলো সাধারণত ভালো ব্যবসা করে, কিন্তু তাই বলে এমন বিষয় নিয়ে তৈরি যে কোনো সিনেমাই সফল হবে সেটা না। এই সিনেমার ক্ষেত্রে শুধু বিষয় নয়, নির্মাণের মান, অভিনয়, গান সবকিছুই একসঙ্গে ঠিকঠাক কাজ করেছে। সবকিছু মিলিয়েই এই সিনেমাটা সফল হয়েছে। ধুরন্ধরের বিরুদ্ধে পাকিস্তান জুড়ে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। করাচির লিয়ারি এলাকাকে যেভাবে অপরাধ ও সন্ত্রাসের কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে, স্থানীয়দের মতে সেটা সম্পূর্ণ মিথ্যা। তাদের অভিযোগ, ভারতীয় নির্মাতারা এসব এলাকা সম্পর্কে সত্যিকার অর্থে কিছুই জানেন না। আমরা সিনেমাটি নিয়ে একেবারে বুঝতে পারিনি, পুরোপুরি ভিত্তিহীন। কারণ প্রতিবেশী দেশ আমাদের রাষ্ট্র সম্পর্কে কিছুই জানে না, তারা লিয়ারি সম্পর্কে কিছুই জানে না। সুতরাং তারা কিভাবে কাউকে নিয়ে বাস্তবসম্মত সিনেমা বানাতে পারে? ধুরন্ধর সিনেমায় অনুমতি ছাড়া বেনজির ভুট্টোর ছবি ব্যবহার এবং রাজনৈতিক দলকে সন্ত্রাসের সঙ্গে জড়ানোর অভিযোগে আদালতে মামলা করেছে পাকিস্তান পিপলস পার্টি। 1947 সালের দেশভাগ থেকে শুরু হওয়া ভারত পাকিস্তানের শত্রুতা কখনোই থামেনি। 4টি যুদ্ধ, সীমান্ত সংঘর্ষ আর কাশ্মীরকে ঘিরে অবিরাম উত্তেজনা আজও নিয়ন্ত্রণ করে দুই দেশের সম্পর্ক। সেই বাস্তবতায় বিনোদনের ক্ষেত্র ছাড়িয়ে ধুরন্ধর সিনেমা হয়ে উঠেছে রাজনৈতিক এক হাতিয়ার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চলতি শতাব্দীতে মানুষ আকাশে 2টি সূর্য দেখতে যাচ্ছে। একটি আমাদের চিরচেনা সূর্য, আরেকটি প্রায় 7000 আলোকবর্ষ দূরে থাকা 2টি তারার ভয়ঙ্কর সংঘর্ষ থেকে জন্ম নেয়া আলো, যা দিনের বেলাতেও সূর্যের মতো স্পষ্ট দেখা যাবে বলে দাবি করছেন গবেষকরা। এই বিস্ময়কর ঘটনার কেন্দ্রে রয়েছে এক রহস্যময় তারকা যুগল ভি স্যাজিটেই। এটি কি, কেন বিজ্ঞানীদের এত আগ্রহ, কবে ঘটতে পারে সেই বিস্ফোরণ, আর সত্যিই কি আকাশে দেখা যাবে আরেকটি সূর্যের মতো আলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। চলতি শতাব্দীতে আকাশে 2টি সূর্য দেখবে মানুষ। একটি আমাদের চিরচেনা সূর্য, আরেকটি 7000 আলোকবর্ষ দূরে থাকা 2টি তারার সংঘর্ষ, যা দিনের বেলাতেও সূর্যের মতোই স্পষ্ট দেখা যাবে বলে দাবি করছেন গবেষকরা। প্রশ্ন হচ্ছে, কবে দেখা যাবে সে মহাজাগতিক বিস্ময়? রাতের আকাশে আমরা সাধারণত তারাদের স্থির ও শান্তভাবেই দেখি, কিন্তু বাস্তবে অনেক তারাই একদিন ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে তাদের জীবন শেষ করে। ঠিক এমনই একটি তারকা যুগল এখন বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রে, ভি স্যাজিটেই। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই তারকা যুগলই হতে পারে আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে নাটকীয় মহাকাশীয় বিস্ফোরণগুলোর একটি। ভি স্যাজিটেইকে তারকা যুগল বলার কারণ হচ্ছে, এটি কোনো একক তারা নয়, বরং একটি স্টার সিস্টেম যাতে রয়েছে 2টি তারা। একটি খুব ঘন ও ছোট সাদা বামুন বা হোয়াইট ডোর্ফ, আরেকটি বড় ও উজ্জ্বল সঙ্গী তারা। লাইফ সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে এই সিস্টেমের হোয়াইট ডোর্ফ তারাটি ধীরে ধীরে তার সঙ্গী তারার কাছ থেকে গ্যাস টেনে নিচ্ছে। এই গ্যাস জমতে জমতে একসময় ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি করবে। বিষয়টা অনেকটা এমন যেন একটি বেলুনে অতিরিক্ত বাতাস ঢোকানো হলে একসময় বেলুন ফেটে যায়। ঠিক তেমনি এই তারাটিও একসময় নিজেকে ধরে রাখতে পারবে না। বিজ্ঞানীরা ধারণা করছেন এটি সুপারনোভার মতো শক্তিশালী বিস্ফোরণ হতে পারে। ইউনিভার্স টুডেতে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ভি স্যাজিটেই ইতোমধ্যেই অস্বাভাবিকভাবে উজ্জ্বল হচ্ছে এবং তার উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভেতরে ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এমন বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ শক্তি বের হয়ে আসে, যা একটি পুরো গ্যালাক্সির মতো উজ্জ্বল দেখাতে পারে। স্কাই অ্যাট নাইট ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদি ভি স্যাজিটেই প্রত্যাশিতভাবে বিস্ফোরিত হয় তাহলে সেটি পৃথিবী থেকে দিনের আকাশেও দেখা যেতে পারে। সূর্যের আলোয় দিনের বেলা সাধারণত তারা দেখা যায় না, কিন্তু এই বিস্ফোরণ এতটাই উজ্জ্বল হতে পারে যে কিছু সময়ের জন্য আকাশে সূর্যের পাশেই আরও একটি উজ্জ্বল আলোর বিন্দু চোখে পড়তে পারে। তাহলে কি মানুষ সত্যি আকাশে 2টি সূর্য দেখবে?
বিজ্ঞানীরা বলছেন এটি পুরোপুরি দুইটি সূর্যের মতো হবে না, কিন্তু দিনের আকাশে একটি অস্বাভাবিক উজ্জ্বল আলো দেখা যেতে পারে, যা সাধারণ মানুষের চোখেও আলাদা করে ধরা পড়বে। সাইফাই ওয়ারে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই আলো কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত দৃশ্যমান থাকতে পারে, তারপর ধীরে ধীরে হারিয়ে যাবে। এই বিস্ফোরণ কবে ঘটবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সায়েন্স ডেইলিতে প্রকাশিত গবেষণা অনুযায়ী ভি স্যাজিটাইস সম্ভবত এই শতাব্দীর মধ্যে বিস্ফোরিত হবে। কেউ কেউ বলছেন কয়েক দশকের মধ্যেই, কেউ আবার বলছেন একটু সময় লাগতে পারে। তবে এতটুকু নিশ্চিত, মহাকাশের সময় হিসেবে এটি খুব শিগগিরই। অনেকে দুশ্চিন্তা প্রকাশ করেছেন যে এই বিস্ফোরণ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে কিনা। গবেষকরা বলছেন দূরত্ব এত বেশি যে এর ক্ষতিকর প্রভাব আমাদের কাছে পৌঁছাবে না, বরং এটি হবে মানুষের জন্য এক বিরল মহাজাগতিক দৃশ্য। হাজার হাজার বছর ধরে মানুষ যে আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে, ভি স্যাজিটাই সেই বিস্ময়কে নতুন করে জাগিয়ে তুলতে পারে। বিজ্ঞানীদের মতে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ স্থির নয়, নীরব নয়। সেখানে প্রতিনিয়ত জন্ম হচ্ছে, আবার ধ্বংসও হচ্ছে। আর হয়তো আমাদের এই প্রজন্মই প্রথম যারা দিনের আকাশে এমন একটি মহাকাশীয় বিস্ফোরণ দেখার সৌভাগ্য পেতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। মিনিয়াপোলিস শহরের স্থানীয় সময় বুধবার অভিবাসন বিরোধী অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। হোমল্যান্ড সিকিউরিটির দাবি, আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন ওই পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি এসইউভি গাড়ি রাস্তায় অন্যান্য গাড়ির চলাচল আটকে দাঁড়িয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি ঘিরে ফেলেন। এরপর গাড়িটি অল্প সময়ের জন্য পেছনে সরে যায়, আবার সামনে এগোতে শুরু করলে এক কর্মকর্তা গুলি চালান। ঘটনাটিকে হোমল্যান্ড সিকিউরিটি আত্মরক্ষার্থে ব্যবস্থা বলে দাবি করলেও তা নাকচ করে দিয়েছেন মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওই কর্মকর্তা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন বলে অভিযোগ তার। অভিবাসন বিরোধী কর্মকর্তাদের বিরুদ্ধে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করছেন মেয়র। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজো ঘটনাটির নিন্দা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ড সহজেই এড়ানো সম্ভব ছিল। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।